আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের সঙ্গে আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে দুটো দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না, তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না। এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে। কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না,
প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন, তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে, পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন প্রশ্ন তো তোলাই যায়, বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেকদিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের উপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন পাবলিক ওপিনিয়ন ইজ সুপ্রিম কনস্টিটিউশন, তার উপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয়, জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে, কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে, যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলেন, তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট কক্ষে সেরে ফেললেন। তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল, তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর হচ্ছে মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দী, সেটা বাদ দিয়ে একবারে গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে যেয়ে আমেরিকার FBI এর কাছে ধরা পড়া, এবং FBI এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান
টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুমড়া সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে। তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো, তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো। সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপির, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে। কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে, তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগও জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমে যেতে দ্বিধাবোধ করে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের টেনশনটা হচ্ছে যে এই যে তার সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে সত্যি যদি জামায়াতে ইসলামী সংসদ, আদালত এবং রাজপথ কাঁপিয়ে তোলে এবং সেখানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা বহু মাস ধরে এক রকমের হামলা মামলায় জর্জরিত আছেন, তারা জুটে পড়েন, যারা কিনা বিএনপিকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এই জামাতকে ঠেকাতে, তাহলে বিএনপি বেকায়দায় পড়বে। তারেক রহমান সে কারণেই টেনশনে আছেন। এখন কি দিয়ে তিনি এই জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ রব জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির তরফে বন্ধ করবেন? সেটা কি জামায়াতে ইসলামীর আমির যেমন এক চিঠি লিখে বেফাস বলেই ফেলেছিলেন একটি মন্ত্রিত্বের পদ, কয়েকটি মন্ত্রী পদ, নাকি অন্য কোনোভাবে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন? কি করবেন তারেক রহমানকে খুব শিগগিরই ঠিক করতে হবে, না হলে সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনা তাদের কথার সুর তারেক রহমানকে পর্যুদস্ত করতে যেভাবে মিলে যাচ্ছে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বেকায়দায় ফেলতে, প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলতে যেভাবে সুর মিলে যাচ্ছে, তাতে তারেক রহমানের ভেতরে যে অস্বস্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেনশন, সেটা বোধহয় সঙ্গত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ফলই বটে।
অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। এক একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর এতটাই বিস্ময়কর যে একথাই আপনাদের বিশ্বাস করতে হবে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলই হয়েছিল আসলে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য কিংবা বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। আজকে আমরা অবৈধ ইউনূস শাসনের অন্যতম কারিগর, প্রকাশ্য এবং নেপথ্য শক্তি হিসেবে কাজ করা উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রকে নিয়ে আলাপ করব। এই মানুষটির রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল জাসদের টিকিটে 1991 সালের নির্বাচনে, যেখানে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি পেয়েছিলেন মাত্র 249 ভোট। যে ব্যক্তি নিজ ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জাতিকে নির্দেশনা দিচ্ছিল। এবং 3 জন উপদেষ্টার কথা বলা হয় বা 4 জন উপদেষ্টার কথা বলা হয় যারা ইউনূসের চারদিকে ঘিরে রেখে ইউনূসকে দিয়ে বাংলাদেশকে একটা বিদেশি কারখানায় পরিণত করা হয়েছিল, যে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। এবং শুধু তাই নয়, এই আদিলুর রহমান শুভ্র এমন ব্যক্তি, সে মনে করে যে বাংলাদেশে তালেবান শাসন প্রয়োজন এবং তাদের এই উত্থানের পথটি, বিশেষ করে আদিলুর রহমান শুভ্রর এই উত্থানের পথটি দেশ বিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার এবং বিদেশি তালেবানি এজেন্ডার সঙ্গে গভীরভাবে জড়িত। আদিলুর রহমানের প্রথম এবং প্রধান পরিচয়, তিনি তথাকথিত মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক। কিন্তু এই মানবাধিকারের আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন পেশাদার মানবাধিকার ব্যবসায়ী। তার অধিকার সংস্থাটি বিদেশি দাতা সংস্থার টাকায় চলা একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য দেশি বিদেশি তহবিল থেকে নিজের আখের গোছানো। বাংলাদেশের এনজিওগুলোর একটি বড় অংশের মতোই অধিকার এবং দাতা সংস্থার টাকা পেয়ে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে এমপ্লয়ি দেখিয়ে টাকা ভোগ করার প্রক্রিয়ায় নিয়োজিত এই আদিলুর রহমান শুভ্র এবং তার প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা দেওয়ায় আদিলুর রহমান সহ অনেক এনজিও কর্ণধারদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে যায় বা উন্নয়নশীল দেশে যদি বাংলাদেশ পরিণত হয়, তাহলে এই দেশি এনজিওগুলোতে বিদেশি অনুদান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কাই তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়নে উদ্বুদ্ধ করে এবং তারা বিপুল পরিমাণে বিদেশি অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, যারা 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা দখল করে। এবং তার আগে আদিলুর রহমান শুভ্রদের ভূমিকার কথা আপনাদের মনে রাখতে হবে, যে এই আদিলুর রহমান শুভ্রের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো 2013 সালের শাপলা চত্বরের ঘটনা। হেফাজত ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে তিনি যে বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন, তা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সেই সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সেই সরকারকে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিস্টরা তাদের সেই সরকারের উপর খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল সুপরিকল্পিত একটি অপচেষ্টা। তার সংস্থা অধিকার দাবি করেছিল যে শাপলা চত্বরে 61 জন নিহত হয়েছে। এই দাবির পক্ষে তারা কখনো কোনো বিশ্বাসযোগ্য তালিকা উপস্থাপন করেনি। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে এই তালিকার 34 জনের বিষয়ে তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি যাদের নাম তালিকায় ছিল, তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিল। 1 দশকের বিচারিক লড়াই শেষে 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং তার সহযোগী নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এই রায় প্রমাণ করেছিল যে আদিলুর রহমান কতটা সুসংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী মিথ্যাচারে লিপ্ত ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, যখন অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, তখন তিনিও শপথ নেন। তার সকল পূর্ববর্তী অপরাধ এবং অভিযোগ মুছে ফেলা হয়, হাইকোর্ট তাকে মুক্তি দেয়। তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নিয়োগই প্রমাণ করে যে ইউনূস সরকারটি আসলে দেশবিরোধী চক্রের একটি প্রজেক্ট, যেখানে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা পুরস্কৃত হয়েছিলেন তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক কাজের জন্য। তিনি কেবল একজন উপদেষ্টা হননি, তিনি সেই চক্রের সক্রিয় সদস্য, যারা বাংলাদেশকে আন্তর্জাতিক এনজিও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিল।
তার ব্যক্তিগত দুর্নীতির নজিরও কম নয়। তার বাড়িতে যাওয়ার 12 ফুট চওড়া রাস্তাকে 18 ফুট চওড়া বানানোর অনৈতিক কাজ থেকে শুরু করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিদ্যমান। আরো কি কি ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা জানি না, বরং আমরা একটি ফোন কল ভাইরাল হতে দেখি যেখানে 5ই অগাস্টের আগে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণে বিদেশি অর্থ এসেছে এবং যা আসলে কোথা থেকে এসেছে, কেন এসেছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতি দমন কমিশন এই ধরনের অভিযোগের তো কোনো তদন্তও করবে না, দেখবেও না, কারণ ক্ষমতায় যারা ছিল ইউনূস সরকার এবং যারা এখন আছে তারা এদেরই যোগ সাজসে ক্ষমতায় বসতে পেরেছে। আদিলুর রহমানের রাজনৈতিক ভ্রমণও খুব চমকপ্রদ। তিনি জাসদের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। আবার 1/11 পর বাধ্যতামূলক পদত্যাগের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আইন বিভাগে পড়ার সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করার জন্য সমালোচিত হয়েছিলেন। এই সকল অন্ধকার অতীত থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই পদে আসীন হয়েছিলেন এবং তিনি একটি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন বলে মানবজমিন তো বিখ্যাত সেই রিপোর্ট করেই ছিল। এবং এই কিচেন ক্যাবিনেট বাংলাদেশে মব সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন বানচাল করা, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে আজকে প্রমাণ বেরোচ্ছে। এটা বাংলাদেশেই সম্ভব, কারণ এই রাষ্ট্রটি নিজে একটি অবৈধ এবং অনৈতিক চক্রের হাতে চলে গিয়েছিল। ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে আদিলুর রহমান শুভ্র যে ভূমিকা পালন করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী। তিনি এবং তার সহযোগী এনজিও কর্ণধারদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে চিরতরে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল একটি দাতা সংস্থার কলোনি বানানো। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা তাদের এই ব্যবসায়িক মডেলের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটি পুতুল সরকার হিসাবে কাজ শুরু করে। আদিলুর রহমান এই পুতুল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল দেশের শিল্প এবং গৃহায়ন খাতকে এমনভাবে পরিচালনা করা যাতে তা বিদেশি এনজিও এবং তারা তাদের স্থানীয় দালালদের স্বার্থ রক্ষা করে। আপনারা ভুলে যাবেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরো যেসব বিদেশি শক্তির সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির পেছনের কারিগর হিসেবে এই আদিলুর রহমান শুভ্র কাজ করেছে এবং তার সংস্থা এবং তিনি নিজে কত টাকা এই চুক্তিগুলো থেকে বানিয়েছেন আমরা জানি না। বাংলাদেশের সিমেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমেরিকা এখন তদন্ত করছে যে বাংলাদেশে নাকি অতিরিক্ত সিমেন্ট তৈরি করায় আমেরিকান সিমেন্টের দাম কমে যাচ্ছে। আপনি ভাবুন একবার। অবৈধ ইউনূস সরকারের আমলনামা এবং আদিলুর রহমান শুভ্রের কার্যক্রম বিশ্লেষণ করলে কথা স্পষ্ট হয় যে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। যারা এক সময় মাত্র 249 ভোট পেয়ে জনপ্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণ করতে পারেনি, তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে। তারাই আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় এবং সবচেয়ে বড় এবং পূর্ণ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আদিলুর রহমান শুভ্র কেবল একজন ব্যক্তি নন, একটি চক্র এবং এই চক্রের হোতা। তিনি সেই ব্যবস্থার প্রতীক যেখানে মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিওর মুখোশ পরে একদল লোক দেশটাকে লুটপাট করেছে। তার ব্যক্তিগত আচরণও প্রশ্নবিদ্ধ। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রশস্ত করানোর মতো ছোট দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বড় অর্থনৈতিক কার্যকলাপ, যে কথা আমরা বললাম যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এবং বিদেশের সঙ্গে চুক্তি করা, সবকিছুতেই তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েও তিনি মানুষের মৌলিক অধিকার হরণের সাথে জড়িত থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা যে হুমকির মুখে রয়েছেন সেটি তাদের নিজেদেরই কর্মফল। বিমানবন্দরে নাকি তাকে হেনস্থা করা হয়েছে। হেনস্থা তো তিনি আরো হবেন, রাস্তায় নামুক না, রাস্তায় নামলেই হবেন। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের টিকে থাকার ভিত্তি যে খুব দুর্বল সেটা প্রমাণিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই সেটা বুঝে দিয়েছেন। তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা নিচ্ছেন জনরোষের শিকার হওয়ার আশঙ্কায়। কিন্তু
আদিলুর রহমান শুভ্রদের তো তা নেই, সুতরাং তাকে তো আসলে জনগণের সামনে কখনো না কখনো আসতে হবে এবং তার ফল তিনি হাতে নাতে পাবেন। মানে এই আদিলুর রহমান শুভ্র আসলে বাংলাদেশের রাজনীতির একটি ব্যর্থ পরজীবী, যিনি এনজিও ব্যবসার আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। তার কার্যকলাপ প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল তা দেশের উন্নয়ন এবং অগ্রগতি রোধ করার জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশকে আবার অনুন্নত অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছেন, বাংলাদেশ যাতে এলডিসি থেকে উত্তরণ না ঘটে, বাংলাদেশ যাতে মানে গরিবই থেকে যায় এবং বিদেশি মানে লিল্লা খেয়ে বাংলাদেশের মানুষ যেন বেঁচে থাকে এবং বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশে জঙ্গিবাদী রাষ্ট্র করার জন্য, রাষ্ট্রে পরিণত করার জন্য এই আদিলুর রহমান শুভ্র নিজে ফিটফাট কোটটাই পরে ঘুরবেন, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে টাকনোর উপর পায়জামা আর মানে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মানে জীবনযাপন করে এবং রাস্তায় নামে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করে, সেই কাজটি করে যাচ্ছেন। এদের বিচার হওয়া দরকার, চরম বিচার হওয়া দরকার, চরম শাস্তি হওয়া দরকার। আসলে ভালো থাকবেন সবাই।